সেই সাথে এই 3 দিনের প্রশিক্ষণের আজকের এই দ্বিতীয় দিনে সেশন পরিচালনা করার জন্য আমাদের হবিগঞ্জ জেলা কৃষি মন্ত্রণালয় অধিদপ্তরের সম্মানিত উপপরিচালক কৃষিবিদ জনাব মোহাম্মদ আখতারুজ্জামান স্যারকে সবিনয় অনুরোধ জানাচ্ছি। নাম্বারটা নিয়ে এসো। আচ্ছা, সবাইকে ধন্যবাদ। পরিচয় হয়েছে, আর পরিচয় দিব না। পরিচয় দেওয়ার দরকার আছে আরো? বলেন, আসতেছে। পরিচয় দেওয়ার দরকার আছে আরো? আর আপনাদের পরিচয় দিব না, কারণ এত করে পরিচয় আমার নাম মনে থাকবে না। যদি শুনছি আমরা সবাই, আপনারা কি? সবাই আপনারা কি? বেশিরভাগ টিচার স্যার, হাই স্কুলের টিচার স্যার, শিক্ষক। সবাই আপনারা শিক্ষক। এত করে নাম মনে রাখা না। উপসহকারী কর্মকর্তা আছে, এতগুলো গুণিগুণ আছে, আমরা কি করবো জানি না। আমরা কি করবো জানি না। আপনারা অনেক বলিল শিক্ষকরা সমাজের প্রতিচ্ছবি। যাই হোক, আমরা যেহেতু এই পুষ্টির বিষয়টা কথা বলবো, আমাদের বাংলাদেশে আসলে আমাদের এখন খাবারের কি অভাব আছে? কি মনে হয় আপনাদের? কারো কাছে কারো একজন ভিক্ষুক, আপনারা কিছু মনে করেন না, রাগ করতে পারেন। আপনাদের এই সিলেট অঞ্চলে যদি কাউকে আমরা 10 টাকা দিতে চাই, পাশাপাশি কেন যদি 50 জন চলে আসেন, ভিক্ষুকের সংখ্যা এখানে বেশি কিনে যায়। আমার কাছে আসলে যখন দান করতে যাই তখন সংখ্যাটা বেড়ে যায়। আমি সিলেটে চাকরি করছি 4.5 বছর, ঠিক আছে? এই 4.5 বছর বিশেষ করে ও তো সুনামগঞ্জে, আমার বাবা শিক্ষক ছেলে। সুনামগঞ্জে সিলেটে যখন আপনার এই যে আমাদের একটা জায়গা আছে উপশহর, ওখানে কোনোদিনই আমি কাউকে 5 টাকা দিতে পারি না। কারণ যখনই দিছি তখনই আশেপাশে 20 জন চলে আসছে। 20 জন হয়তো প্রস্তুত না, হয়তো প্রস্তুত, এমন একটা সিচুয়েশন এসে কেউ কাইরে নিতে চায়, এরকম একটা সিচুয়েশন। তাই বলে আপনাদের বদনাম করতেছি যে আপনাদের সংখ্যা বেশি, এটা তো অনেক জায়গায় আছে। এখন এইরকম লোকেরা যদি বাড়িতে যায় দেখবেন ওর বাড়িতে মেলা বেসাই আছে, ওর বাড়িতে কি আছে? অনেক চাউল আছে। আসলে এরকম অভাব নেই, বাট আমাদের এখন এটার অভাব। কিসের অভাব? মারাত্মক অভাব। আমরা যা খাচ্ছি তার ভিতরে কি আছে জায়গা যেতেছে না। আবার কিভাবে খাওয়া উচিত সেটাও হয়তো জানি না। দুইটা শুনুন, আমরা কিন্তু খাচ্ছি, যেভাবে খাওয়ার কথা, ওয়াশটা কিভাবে খাওয়া উচিত সেটা হয়তো আমরা জানি না। জানি না বলতে আগে ধরে তো আমরা ঠিক ছিল, এখন আবার কি হচ্ছে? বিজ্ঞান প্রতিনিয়তই কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে। আপডেটের সাথে হয়তো আমরা পরিচিত। আসলে আমরা এখানে যারা আছি, আপনাদের সাথে কথা বলতেছি, আমরা কাছে আসলে আপডেটের সাথে আপনাদের একটা লিঙ্কেজ তৈরি করে দিতে চাই, যে আপডেটটা জানতে হবে। আমরা আপনাদের সাথে বেশি জানি সে কথাটা বলবো না, আপডেটের একটা লিঙ্কেজ তৈরি করে দিতে চাচ্ছি। এমনকি আমাদের একটা প্রকল্প আছে কৃষি অফিসের হ্যান্ডেল করে। আমরা চিন্তা করতেছি যে আপনারা যারা স্কুল শিক্ষক আছেন, বিশেষ করে যারা কৃষি শিক্ষক আছেন, তাদেরকে আমরা কোনো দায়িত্ব দিতে পারি, নিউট্রিশনাল স্ট্যাটাসে কোনো প্রদর্শনী হতে পারে না, যাতে আমার ছেলেমেয়েরা যারা স্কুল বই ছেলেমেয়েরা তারা যারা কি থাকে স্কুল থেকে এই পুষ্টির বিষয়টা কি করতে পারে, শিখতে পারে। এটা তো কি বিষয়? এটা একটা জাতির বিষয়, তাই তো? আমি ব্যক্তিগত সুস্থ থাকতে সুস্থ থাকতে পারবো না, সবাইকে নিয়ে কি করতে হবে? সুস্থ থাকতে হবে, সবাইকে নিয়ে সুস্থ থাকতে হবে। আমি যে জিনিসটা খাচ্ছি সেটা কতটুকু খাওয়া উচিত, আমি কতটুকু খাচ্ছি, কোন জিনিসটা বেশি খাইলে সেটা শরীর জন্য কি প্রতিক্রিয়া শো করছে, এই বিষয়গুলো জানা এখন অত্যন্ত জরুরি। আগে মানুষ প্রচুর ভাত খাইতো, আমি ওরা জানি কিনা জানি না, বয়স অনেক ছোট। আমি এক সময় দেখছি তখন তাদের ছিল 1 কেজি চালের ভাত খেত, বাকি চালে 1 কেজি চাল। আপনাদের ওখানে আছে কিনা জানি না, লবণ দিয়ে পানি ভাত 1 কেজি চালে খায়। আর এখন 1 কেজি চাল যদি কামলার এই যদি খাবার দেন শ্রমিকের, তারা যখন 5 জন খাওয়ার পর আরেকজনের ভাত হাতে খেয়ে যায়, থেকে যায়। আপনি যেভাবে বলেন যে বাঙালিরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, তার মানে কি খাবার ইতিমধ্যে কমে গেছে, এই জন্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে, না হলে ঘাটতি থেকে যাবে। 1 কেজি চাল যদি ভাত খেন না, তাহলে হিসাব করে দেওয়া কৃষিবিদেরা কি পরিমাণ ধান উৎপাদন করতে হয়। খাদ্য কি পরিমাণ অনেক কমে গেছে,
কমে গেছে। তার মানে কি খাবারের জায়গায় আমাদের অনেক পুষ্টি আরো কি করছে, স্থান দখল করছে। হয়তো সবজি কম খাইতাম, এখন সবজির পরিমাণটা কি হয়েছে, আস্তে আস্তে বাড়ছে। বুঝাইতে পারছি কি? আসলে একটা জায়গা, একটা শূন্যস্থান আরেক জায়গায় কি করছে, দখল করছে। এখন চাউলের কথা যদি বলেন, প্রতিদিন আমাদের কতটুকু চাউলের ভাত আমরা খাই, স্ট্যাটিস্টিক্যাল মানে পরিসংখ্যানগত বিচারে কত গ্রাম চালের ভাত খাই, এই হিসাব কত গ্রাম চালের ভাত খাই আমরা খাই বলেন? 900 থেকে 300 গ্রাম। না বুঝে 420 হ্যাঁ 420 সর্বোচ্চ 420 হ্যাঁ সর্বোচ্চ 452 গ্রাম 452 গ্রাম চালের ভাত খাই, স্ট্যাটিস্টিক্যাল হিসাব। এখন এই যে 3 বেলায় খাই, কিন্তু এটা কয় বেলায় খাই? 3 বেলা। কেউ হয়তো তার সাথে বেশি খায়, কেউ হয়তো তার সাথে কি খায়, কম খায়। কম খায়। তাহলে বলতে পারি সরকার এরকম কেন? কারণ যখন আপনি হিউজ ফুডের হিসাব করবেন, তখন আপনার ভয় আসবে, পার্সোনালি আসার কোনো সুযোগ নেই। এখন আপনি মনে থাকেন সবজি তো খাইতে হয়, তাই না? আপনি যদি চীন, জাপান এদিকে যান, ওরা কিন্তু 400 থেকে 500 গ্রাম পর্যন্ত সবজি খায় প্রতিদিন একজন মানুষ। আমাদের পরিমাণটা 200 বা 200 একটু বেশি। তাহলে আমরা ওদের তুলনায় কি আছি? অনেক পিছিয়ে আছি। আর এই পুষ্টিটা কেন দরকার নেই ভাই? পুষ্টি দরকার হলো শারীরিক সুস্থতা দরকার। কি দরকার? শারীরিক সুস্থতা দরকার। আপনি 3 বেলা ভাত খাবেন আর 3 বেলা যদি সবজি খান, প্রথম অবস্থায় খুব কষ্ট হবে, কিছুদিন পরে দেখবেন আপনি ভাত খাওয়ার চাইতে অনেক সুস্থ আছে। ভাত খাওয়ার চাইতে অনেক কি আছে? সুস্থ আছে। এখন যে সবজি আমরা খাচ্ছি, এটার ভিতর কি আছে আমি জানি না, এটার ভিতরে কি আছে আমি জানি না, এটার ভিতরে কি আছে আমি জানি না, এটার ভিতরে কি আছে আমি জানি না। ভাই খাইতে আছে তো জানি না, এটা খাই খাইতেছে না, জেনে শুনে খাই। আর কিভাবে পাক করা উচিত সেটা জানতে হবে। এইটা যেমন আছে, এইটা যেমন আছে, আপনি কাস্টমাররা বাজারে কতটুকু খায় আমরা জানি না, কিন্তু চাষ হচ্ছে বাজারে, কি হচ্ছে? চাষ হচ্ছে বাজারে। এগুলোর ভিতরে আছে, এগুলা কিন্তু এখন কালার, তাই না? কালার, এই কফিও কিন্তু এরকম কালার আছে, কফি এরকম কালার আছে। সব কালার কিন্তু মানুষ নেয় না, সব কালার কি মানুষ নিছে? কারণ এর ভিতরে অন্য একটা কালার আছে, সেই কালারটা কি করছে? মানুষ গ্রহণ করছে। আর কিছু কালার আছে হাফ দুধে কালার, রঙে নেই, সেটা কিন্তু ভালো লাগে না, কৃষক নেই। আবার ব্রোকলি এখানে আছে, ব্রোকলি কিন্তু মার্কেটে খায়, তাহলে খাই কেন? ব্রোকলি তো মার্কেটে খায় না। আপনি বাজারে কি ব্রোকলি কিনছেন কোনোদিন? আপনাদের এলাকায় কিন্তু ব্রোকলি চাষ হয়, আমরা গেছিলাম, কিন্তু মানুষকে হক খায়, তাহলে তো কৃষক আবাদ করতেছে। বাজার তো সৃষ্টি করতে হবে, তাই না? পরে দেখেন এক জায়গায় লিঙ্কেজ তৈরি করা আছে। আপনাদের এখানে বাহুবলে প্যালেস আছে না? প্যালেস আছে তো? প্যালেসের দ্বারা গ্রামাররা আসে, তারা সব এটা খায়। কাজে আবাদ করলে এই কৃষক আবাদ করলে ওই প্যালেসের সাথে তাদের একটা সংযুক্তি হয়ে গেছে। এখানে কাঁচা মরিচের বিষয় আছে, কাঁচা মরিচের মধ্যে কি আছে? ভিটামিন সি আছে। ভিটামিন সি আছে তো? কারণ এই কাঁচা মরিচের আটটার মধ্যে ভিটামিন সি নাই। আছে স্যার। অনেক জিনিসের ভিটামিন আছে। টাটকা শাকসবজি। এক মিনিট না। বলতে পারেন কতটুকু দরকার? এই যে ভিটামিন সি খাবেন আপনি, কতটুকু দরকার? আপনি এই কাঁচা মরিচ আর বাতাবির মধ্যে তো ভিটামিন সি আছে, আছে না? বাতাবির মধ্যে ভিটামিন সি নাই, লেবুতে ভিটামিন সি নাই, তেঁতুলে ভিটামিন সি নাই, তেঁতুলের পাতা লেবুতে আছে না? মহিলা একটু বেশি খায়। হ্যাঁ, স্কুলে দেখছি মহিলারা অনেক খায়, পশু গায়ে মানে তেঁতুল গাছের পাতা শূন্য করে নিচ্ছে। হ্যাঁ, মহিলাদের জন্মগত ভাবে নতুন পাতা একটু ত্বকের প্রতি কি থাকে, আসক্তি থাকে, এটা ন্যাচারালি, এটা মনে করার কিছু না। এখন আপনার কতটুকু দরকার, আপনি কতটুকু খাচ্ছেন, তাতে কি হচ্ছে? লাভ হচ্ছে না লস হচ্ছে? এটা কিন্তু খুব বেশি 30 মিলি মাইক্রন দরকার, কিন্তু বাট প্রতিদিনই কি করতে হবে? বডিতে এটা দিতে হবে, বডিতে এটা যোগ করতে হবে। 30 মিলি মাইক্রন প্রতিদিন বডিতে কি করতে হবে? যোগ করতে হবে, খাইতে হবে। তা আপনি যদি বেশি খায় ফেলেন তাহলে কি হবে? ভিটামিন সির বদভ্যাস আছে, কিন্তু জোর শরীরে জমা থাকে, কি থাকে শরীরে? জমা থাকে না। প্রস্রাব, পায়খানা, আপনি কান্নাকাটি করলে শরীর যদি ঘামের মাধ্যমে বের করে, তাহলে বেশি খাওয়ার তো দরকার নেই। আর এটা কেন আপনাদের কাছে সামনে উপস্থাপন করা হয়েছে? এর চাইতে সস্তা কোনো ভিটামিন সির উৎস নাই। এর চাইতে সস্তা কোনো ভিটামিন সির উৎস আছে? বেশি খাওয়া যায় না। ভিটামিন সি রাজাও কিন্তু আছে। ভিটামিন সি কি আছে? রাজাও আছে।
কি আমলকি আমলকিকে বলা হয় ভিটামিন সি রাজা প্রচুর পরিমাণ সবচেয়ে বেশি ভিটামিন সি আছে আমলকির ভিতরে কিন্তু খাইতে তো ভালো লাগে খাইতে কি ভালো লাগে পানি খেলে যদি ভালো লাগে হ্যাঁ খাওয়ার পরে পানি খেলে একটু ভালো লাগে এখন এই জন্য আমরা আপাময় জনগণের কথা চিন্তা করি এই সারিতে যারা আছে আপনারা যারা সুশীল সমাজ তাদের চিন্তা আমরা একেবারে যাদের খাবার নেই তাদের বিষয়টা চিন্তা করে আমরা হয়তো এই সোর্সটার কথা বলতেছি একজন ভদ্রলোক যে আঙ্গুর খাইতে পারে যে কমলা খেতে পারে তার জন্য হয়তো সেখানে ভিটামিন সি সোর্স থাকতে পারে কিন্তু আমার গরিব মানুষ তারা জীবন না তাদের যদি ভিটামিন সি চাইতে পারে তাদের কাঁচা মরিচের চাইতে সস্তা কোনো উৎস আমাদের এখন পর্যন্ত জানা নেই এটা ভালো সোর্স আপনি ডাইট খাবেন ডাইটকে বলা হয়েছে গরিবের মাংস এখন ডাইট আপনার মাংস কতটুকু খাওয়া দরকার মাংসের ভিতরে পরিমাণ আছে আমরা বাঙালিরা কিন্তু পরিমাণ আছে অনেক বেশি যখন পাই তখন বেশি খাওয়ার চেষ্টা করে যতক্ষণ রুচি আছে হ্যাঁ যতক্ষণ রুচি আছে খাইতে থাকে কুরবানির সময় হচ্ছে 1.5 কেজি পার হয়ে যায় এটা মনেই আপনার যদি এরকম সাইজের 2 টুকরা গরুর মাংস বা যে কোনো মাংস আপনার জন্য না আমরা এত বেশি খাই থেকে আমার শারীরিক দুর্বলতা হবে প্রবলেম অনেক প্রবলেম হয় এখন মাংস খাবার কিন্তু মাংসের কারণে মাংসের কিন্তু কোয়ালিটি আছে কোন মাংসের ভিতরে ফ্যাট সবচেয়ে বেশি থাকে কোন মাংসের ভিতরে সবচেয়ে আপনার এই ভালো থাকে কিন্তু আমরা বাঙালিরা কি স্বাদে পাগল তাহলে কিসে পাগল স্বাদে পাগল স্বাদ লাগবে এখন আপনি মহিষের মাংস খাইলেন গরুর মাংস খাইলেন স্বাদ কোনটার বেশি গরুর মাংসের সমান স্বাদ আসলে কোনো মাংসের কিন্তু গরুর মাংসের তুলনায় মহিষের মাংস কিন্তু অনেক বেটার এখন আপনি বলতে পারেন কিভাবে বেটার মাংস যখন পাক করে তখন টানলে কিন্তু বেশি বের হয়ে আসে না সুতার মতো বেরিয়ে আসে না সুতার মতো দেখেন মাংস যখন সিদ্ধ হয় তখন মাংসের ভিতরে দেখেন সুতার মতোই হয় একটু বেশি করি আমরা হ্যাঁ না কোষ না ওই পেশিটাই লক্ষ গুণ দ্বারা দেবে বেশি লম্বা দেখবেন এই গরুর মাংসের এই ইন্টারসেলুলারের ভিতরে এই যে পেশিগুলা লাগা থাকে ওর ভিতরে তেল থাকে ওর ভিতরে ইন্টারসেলুলার ফ্যাট আছে কিন্তু মহিষের মাংসে ইন্টারসেলুলার ফ্যাট তাহলে গরুর চাইতে মহিষের মাংস কি অনেক বেটার এই জন্য যারা প্রেশারের রোগী তাদেরকে বলে যে গরুর মাংস খাইতে পারবেন না কিন্তু মহিষের মাংস খাইতে পারবেন তেল অনেক কম বেটার আর আপনি যদি তেলের কথা চিন্তা করেন তাহলে শুকরের মাংস সবচেয়ে বেশি দিন শুকরের মাংস সবচেয়ে বেশি দিন তারপরে কি ভেড়া তারপরে কি মাটন নাকি তারপর ছাগল কিনা আমি জানি এরকম র্যাঙ্কিং করা আছে এখন আপনার শারীরিক যে প্রবলেম আছে শারীরিক যদি সমস্যা থাকে মানে আপনাকে ডিসাইড করতে হবে যে আপনি কোনটা খাবেন বুঝতে পারছেন এই জিহ্বার স্বাদ দিয়ে কিন্তু অনেক সময় জীবন চলবে না আমাদের স্বাদ মেরে নিছে এই যে লাউ আপনি খাইতেছেন না আমরা লাউ খাইতেছেন না আরে ভাই এই কি এখনকার ফসল ছিল আমরা যখন ছোট বড় ছিল এই এখন পাওয়া যেত কখন পাওয়া যেত শীতকাল না ছিল শীতকাল লাউ ছিল কি শীতকাল তখন লাউ দিয়ে রাত্রেবেলায় পাক করে দিছে সকালবেলা শীতের মধ্যে বসে দেয় খাইছে কি যে মজাটা এটা যারা খাইলে তারা কিছু বড় কিছু কারণ ওই পরিবেশটা তো ভাই এখন তখনকার যে টেস্টটা ছিল এখন আমাদের এই সময় কি সেই টেস্ট আছে এটা তাই আমি খাওয়া পাচ্ছি আমরা এখন কিসের চিন্তা করি পুষ্টির চিন্তা করি স্বাদের চিন্তা করি না কার চিন্তা করি পুষ্টির চিন্তা করি আর লাভ অত্যন্ত ভালো জিনিস পেট ভালো থাকে লাভ অত্যন্ত ভালো জিনিস এটা কিন্তু পেট ভালো থাকে এখন আপনি যদি এই স্বাদের চিন্তা করেন তাহলে পুষ্টি আমরা দিতে পারবো না যদি স্বাদের চিন্তা করেন তাহলে কি দিতে পারবো না পুষ্টি দেওয়া সম্ভব আপনারা যে একটা টমেটোর কথা বলেছেন টমেটোতে প্রচুর পুষ্টিগুণ আছে প্রচুর পুষ্টিগুণ আছে একটা টমেটো যদি আপনি একটা আপেলের সমপর্যায়ের নিউট্রিশন থাকে এখন আপনি বলতে পারেন আপেল খানে যে কোন টমেটো খায় আমি তো টমেটো খেতে পারি না ভাই এইটা আমি বলে দিতে পারবো আপনার বাচ্চাকে যদি আপনি আপেলের পরিবর্তে টমেটো খাওয়াইতে পারেন আপেলের কাছাকাছি কোন পাবো হয়তো কি করতে পারবো না আপেলের স্বাদ পাই দিতে পারবো কিছু ভিতরে আপেলের স্বাদ দিতে পারবো স্বাদ দিতে পারবো না পুষ্টি দিতে পারবো
আর্থিক সংগতির বিবেচনায় আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন জায়গা থেকে পুষ্টি নেবেন। এটা আর্থিক সংগতির বিষয়, টাকা পয়সার বিষয়। এখানে আমরা যারা আছি এখানে এক একজন এক এক ড্রেস করছে, এক একজনের ড্রেসের দাম কিন্তু এক এক রকম। হয়তো সবার পারচেসিং ক্যাপাসিটির উপর ডিপেন্ড করছে। যে কার উপর আমার পরিবারের ভরণ পোষণ করার পর আমি এর চাইতে বেশি দামের শার্ট বা প্যান্ট পরতে পারতেছি না, ওইভাবেই তো কি করা হয়, রেশনিং করা। ওইভাবেই কি করা, রেশনিং করা হয় না। তো সেটা তো আপনার সামর্থ্যের উপর ডিপেন্ড করে। আমরা শাক এবং সবজি যে খাচ্ছেন, শাকও খাওয়া দরকার, সবজিও খাওয়া দরকার, কিন্তু ম্যাচিংটা আমরা করতে পারতেছি না। কি করতে পারতেছি না? ম্যাচিংটা করতে পারতেছি না। কারণ যদি আপনি চাষ না করেন, বাজারে যে ভাবি করে দিচ্ছে যে পাট শাক নিয়ে আসবেন, দেন পাট শাক নেন, পকেটে টাকা আছে না? পকেটে কি আছে? টাকা আছে, বাট কি নাই, সবজি নেই, তারপরে তো বলতে পারবে। ভাবি করে দিচ্ছে আজকে মাগুর মাছ নিয়ে আনবা, তাও কি মাগুর মাছ? দেশি মাগুর মাছ, চাষের টাকা না। সারাদিন ধরে বাজারে ঘুরছে, সকাল থেকে সন্ধ্যা, আর তো কেউ করে নাই, বউ বলছে। বউ তো ফার্স্ট প্রায়োরিটি নাকি বলে, ফার্স্ট আছে, বউ বলে ফার্স্ট প্রায়োরিটি। সারাদিন ধরে খুঁজে একটা মধ্যে বউরে জিজ্ঞেস করছে, ভাই তুমি তো বলছিলে মাগুর মাছকে, মাগুর মাছ দিয়ে পানে চাষের কাছে আমি তো কেমনি চলে আসবে। টাকা কিন্তু আছে, বাট নাই জিনিস। এই জন্য আমরা বলতেছি যাদের সামর্থ্য আছে, সামর্থ্য বলতে কি টাকা আছে অথবা কারো কি আছে, এটা করার মতো অ্যাসেট আছে, জমি আছে, তার বুদ্ধি আছে, এটা চাষ করতে হবে। চাষ করে কি করতে, কম্বিনেশনটা করতে হবে। কি খাবো আমি, চয়েসটা কি করতে হবে, এক জায়গায় নিয়ে আসতে হবে। আমি কোন শাকটা খাবো, আমি কোন সবজিটা খাবো। আমি কি বোঝাইতে পারছি? এই চয়েসটা করতে হবে। আর যারা শিক্ষক আছেন, আমরা আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করব, বিশেষ করে যে আপনার স্কুল গোয়িং যে সমস্ত ছেলে মেয়েগুলো আছে, তাদেরকে আসলে পুষ্টির ধারায় নিয়ে আসতে হবে, একটা শৃঙ্খলে নিয়ে আসতে হবে। আসলে বাবা তুমি কি খাচ্ছ, তোমার কোনটার ভিতরে কি আছে, কিভাবে খাওয়া উচিত, কতটুকু খাওয়া উচিত, বুঝাতে পারছি? এটা আমরা যতটা পারি চেষ্টা করব যে যদি কোনো প্রকল্পের মাধ্যমে আপনাদের কোনো প্রতিষ্ঠানে জায়গা থাকে, তাহলে আমরা একটা বাগান টাগান করে দেওয়ার চেষ্টা করবো, সেখানে পুষ্টির একটা সমাহার সৃষ্টি করার চেষ্টা করবো। বাট আমাদের অভিজ্ঞতা খুব ভালো না। আমরা অনেক প্রতিষ্ঠানে কাজ করার চেষ্টা করছি, বাট আমরা সাকসেস হতে পারি। বন্ধুরা কেন? আমাদেরও সমস্যা কিনে জানি না, আপনাদের সমস্যা কিনে জানি না। কারণ দেখা গেছে যে স্কুলে 1 মাসের জন্য ছুটি হয়েছে, 1 মাসে বুঝাইতে যে বাগানের বউ নেই, বাগানের কি নাই, হয়তো প্রতিষ্ঠানের সাথে একজন শিক্ষকের বাড়ি হয়তো ছিল। আমরা এই জন্য বলি যে প্রতিষ্ঠানের কাছাকাছি কার বাড়ি, তার কাছে আমরা লাইনটা ফিক্স করতে চাই। ভাই আপনাদেরকে ফিক্স করতে হবে। প্রতিষ্ঠান আপনার বন্ধ থাকতে পারে, আপনার আশেপাশে কিছু স্টুডেন্ট থাকতে পারে, তাদেরকে দিয়ে আপনি নার্সিংটা করাই নিতে পারেন, এবং আপনাকে করতে হবে, কিন্তু সেটা আমরা পারি না। আমি বলছি যে 1 মাস তো ছিলাম না, 1 মাসের মধ্যে আগে যা ছিল তার সাথে মার্ডার খারাপ হয়ে গেছে। আগে যা ছিল ঘাস ছিল, এখন ওর ভিতরে গর্ত হয়ে গেছে, মানুষ গরু ছাগল সবাই নষ্ট হয়ে গেছে। আমি কি বুঝাতে পারছি? এখানে বেগুন আছে, বেগুনের একটা সোর্স আছে। কি জন্য আমরা বেগুন খাচ্ছি? বেগুন কি জন্য খাচ্ছি ভাই? আয়রন ও ভিতরে স্যার, আয়রন আছে বেগুনের ভিতরে। আর কি আছে? মানে আয়রনের জন্য খাই, ফসফরাস, দুইটা অপশন আছে বেগুন, আয়রন এবং আঁশ, ফাইবার। ফাইবারও কিন্তু দরকার আছে, ঠিক আছে? কিন্তু আমাদের প্র্যাকটিসটাও এরকম, মহিলারা যখন এটা পাক করে, কেউ হলো যে কাইটে পানিতে ধুয়ে তারপরে তরকারি দেয়, রাইট? আপনারা কি করেন? কাইটে পানিতে দেয় নাকি? হ্যাঁ, কাইটে যদি পানিতে দেয় তাহলে পানি তো কালো হয়ে যায় নিশ্চয়ই, নাকি? কালো হয় আর সাদা হয়? কালো হয়ে আয়রন, আয়রন তো ঝামেলা, আয়রন তো পানিতে ডিজলভ হয়ে যায়। আয়রন যদি আপনি কাইটে এক্সপোজ করেন, কাইটে আগে যদি পানিতে দেন তাহলে পানিতে ডিজলভ হয়ে যায়, আয়রন পানিতে চলে আসে। তাহলে বেগুন আপনি খাইছেন, আয়রন পান নাই, বাট কি পাইছেন? আঁশ পাইছেন। কিন্তু কমপ্লিমেন্ট ছিল দুইটা, কেমিক্যাল ছিল কোনটা? দুইটা, আয়রন এবং ফাইবার। বাট আয়রন পানিতে চলে গেছে, আয়রন কিটা পাইছেন? ফাইবারটা পাইছেন। তাহলে আমরা তো দুইটি আপটেক করার কথা ছিল, বাট আমরা পারি না। এখন আমরা যারা রন্ধন শৈলীতে ব্যস্ত, তাই না? রন্ধন শৈলীতে যারা ব্যস্ত, তাদেরকে বলবো যে ভাই এটা আগেই ধুয়ে নেবেন বেগুনটা, আগেই বেগুনটা সুন্দর করে ধুয়ে নেবেন, যেটাতে কাটবেন সেটাও ধুয়ে নেবেন, তার ভিতরে অনেক কি থাকতে পারে, ময়লা থাকতে পারে। ধুয়ে নিয়ে সরাসরি কাটে তরকারি দিতে হবে, তাহলে দুইটা পেতে পারি, সরকারি দিয়ে দুইটা পেতে পারি, দুইটা পেতে পারি না, কেনা পেলাম দুইটাই কিন্তু পেতে পারি। এই 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 কি করতে হবে? এই অনুশীলনটা আমাদের চালাই যেতে হবে। খালি জানলে তো হবে না,
বাস্তবে কি করতে হবে? প্রয়োগ করতে হবে। আরে কি জানতে হবে? প্রয়োগ করতে হবে। আমরা যখন কিছু লোকের আসলে কথা বলতে হয় তো ওই সরিষা চাষ করেছে এটা 2 বছর আগে যখন আমাদের আগে বলতেছিল সরিষাতে দেশটা কি করতে ভরে দিতে হবে। তো সরিষা আমাদের কি উদ্দেশ্য ছিল? আপনারা শিক্ষক মানুষকে বলেন থেকে শুনি আমরা। সরিষাটা আমরা বাড়াইছিলাম। এই বাড়ানোর উদ্দেশ্যটা কি ছিল? পুষ্টি চাহিদা পূরণ করতে পুষ্টি চাহিদা তেল খাবে। জি না স্যার, পুষ্টি চাহিদা পূরণ করতে পুষ্টির চাহিদা মানে কি? সরিষা তেল খেতে হবে। সরিষা তেল খেতে হবে। আমার অভিজ্ঞতা কি জানেন? আপনাদের এলাকার কথা, আমার এলাকার কথা বলবো। যে সরিষা পাইছে 20 ফুট, ঠিক আছে? 20 ফুট ব্যাগটি একবারে বেছে নিয়ে সরিষা বেছে নিয়ে দিয়ে সরিষা সয়াবিন তেল কিনে খায়। আপনি জানেন আপনারা বলতেছেন কি পুষ্টির জন্য খাইতেছে? পুষ্টির জন্য সরিষার কথা বলছি। সরিষা বেছে সয়াবিন তেল কিনে ঠেকাই করে বাড়ি যায় আস্তে আস্তে। তার মানে আপনি জানেন বাস্তবায়ন আপনি জানেন কিন্তু কি না বাস্তবায়ন। দুইটা উদ্দেশ্যে আমরা সরিষা করছিলাম। একটা হলো যেহেতু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত জমিটা ফাঁকা থাকে, একটা এক্সট্রা অ্যাডিশনাল চান্স পাওয়া কৃষকরা করে নিল, কিছু টাকা কমে যেত। নাম্বার 2 ছিল সয়াবিন তেলের উপর নির্ভরতা কমাইতে হবে, আমাদের সরিষা তেলে ফিরে যেতে হবে, স্বাস্থ্যসম্মত তেলে ফিরে যেতে হবে। পাঠানো পারে সরিষা আবার হচ্ছে এখন হচ্ছে সরিষা বেঁচে নিয়ে যায় সয়াবিন তেল কিনে রেখে দিচ্ছে। বুঝতেছেন? আমরা খুব সুন্দর সুন্দর কথা জানি কিন্তু কোনোটাই মানি। আইন কিন্তু সবাই জানি, আইন কেউ মানি। এটা হলো আমাদের বাঙালিদের স্বভাব। এটা আপনার স্বভাব, আপনার স্বভাব এইটা খারাপ। বুঝতে পারছেন? এই জন্য আমাদের দেশটা খুব খারাপ। দেশটা খুব কি খারাপ। বহির্বিশ্বে আমাদের ভাবমূর্তি খুব ভালো না, খারাপ। প্রচুর সুন্দর সুন্দর আইন আছে মানি না, প্রচুর নিয়ম আছে খুব মানার চাই। ভাই সয়াবিন তেল খাইতেছেন কি আসলে জানি সেটা খান। সয়াবিন তেল তো খাইতেছেন না, এর ভিতরে আছে নাকি? আপনি অরিজিনাল সয়াবিন তেল আপনি 180 বা 200 টাকা কিনতে পারবেন। অরিজিনাল সয়াবিন তেল এটা কিনতে পারবেন। এর সাথে অরিজিনাল সয়াবিন তেলের সাথে অরিজিনাল সরিষা তেলের দাম অনেক কম। 1 কেজি 1 লিটার সয়াবিন তেল বের করার জন্য 3 থেকে 3.5 কেজি কি লাগে? সয়াবিনের বীজ লাগে। আপনি যদি 50 টাকা 60 টাকা কেজি সয়াবিনের দাম হয় তাহলে 3.5 কেজির দাম ধরো কত? 200 টাকা। এটা বাংলা দিয়ে কি আনবো না? বাংলা যদি বাংলা দিব, বাংলা দিব না। আর কি কি যুক্ত থাকে? যে বোতলটা আছে, বোতলের কি কোনো টাকা নাই? বোতল এমনি খালি বোতল বেচলে তো মানুষ কেজি কিনে নিয়ে যায়। তাহলে যখন নতুন কিনছে সেই বোতলের দাম আছে না? কোম্পানি যে লেভেল করছে, লেভেলের দাম নাই, আছে তো? আর ব্যবসা যারা করে সবাই কিন্তু ব্যাংকের টাকা দিয়ে ব্যবসা করে। তো ব্যাংকের ইন্টারেস্ট আছে, ব্যাংকের ইন্টারেস্ট কথা আমি জানি, আমি 14% পর্যন্ত জানি, তোমাদের জানা আছে বেশি কিনা জানি। 14% ব্যাংকের ইন্টারেস্ট এখন। যে টাকাটার ভিতরে বিনিয়োগ করা হয়েছে সে টাকার উপর 14% কি করা আছে? সুদ যুক্ত করা আছে। এটা ব্যাংকের রুল, এটা আপনাকে পে করতে হবে। যে খাবে ভোক্তাকে পে করতে হবে। ঠিক আছে? এটার জন্য যে কোম্পানিটা মার্কেট করে তার জন্য কি দরকার? তার জন্য কি দরকার? লোকজন দরকার আছে না? এই লোকজনের বেতন ভাতা দিতে হবে না? এটাও বোতলের মধ্যে ধরা আছে। আর যে গোডাউন আছে সেটারও ভাড়া বোতলের ভিতরে ধরা আছে। ওর যে বহুগুলো বছর বড় তো লাভ করার থাকবো, ওর লাভটাও বোতলের ভিতরে ধরা আছে। তাহলে আপনি চিন্তা করেন কয় টাকা হাউস এই একটা সয়াবিনের দাম? 300 হ্যাঁ, কমপক্ষে 500 টাকা হচ্ছে। আপনি খাইতেছেন তো কি খাইতেছেন? পাম অয়েল খাইতেছেন, পাম অয়েল। কিছু পাম অয়েল, কিছু কি সয়াবিন তেল, দুইটার মিক্সচার। আবার আমাদের দেশের লোকেরা দেখছেন যখন দেখছেন যে খোলা তেলের দাম বেড়ে গেছে তখন সয়াবিন তেলের প্যাকেট কিনা খোলাটা হয়েছে। বাজারে সব কাজে হয়েছে। বাজারে কি যে আনে দাম আছে সে আনে বাজারে। বাজারে ঠকবে না কিন্তু। আরে রাখতে চাই। কে তারা কত ব্ল্যাকমেইল করতে পারে এটা আমরা বুঝতে। এটা রিকশাওয়ালা যদি সকালবেলা ভাড়া হয় 10 টাকা, রাতের 10টার সময় ভাড়া হয়ে যাবে 100 টাকা। কেন করে? দিনের ভাড়া কি রাইতে চলে? দূরত্ব তো সমানই নেই। দূরত্ব কি বাড়ছে? দিস ইজ ফ্যাক্ট। পৃথিবীর কোন দেশে এরকম চিত্র নেই। আপনি ইন্ডিয়া দেখেন, ইন্ডিয়া যায় কোনো গরিব মানুষের জন্য 100 গ্রাম মাংস দেবে, 100 গ্রাম মাংস দেবে। বৃহৎ একটা মাছ আছে, আপনি কাইটা বলবেন যে আমার লেজের এখান থেকে 1 টুকরা মাংস দাও, আপনাকে মাছ দিবে। আমাদের এখানে যদি গরুর মাংস কিনা যায় 1 কেজি নিচে কোনো মাংস দেয় না। যে কোনো মাংস কিনতে 1 কেজি নিচে হবে না। মাছ কিনবার জন্য 1 গ্রাম নিচে হবে না। সেটা যত বড়ই হোক আর যত ছোট হোক। পার্শ্ববর্তী ইন্ডিয়ার সাথে বাংলাদেশের তুলনা করেন, অনেক ডিফারেন্স।
অনেক ডিফারেন্স। এখন এর মাঝখান থেকে আমরা যদি সতর্ক হইতে না পারি তাহলে বাঁচবে না। ডায়েট নিয়ে কথা যদি বলি, ডায়েট হলো গরিবের মাংস। একটা কথাই বলা আছে গরিবের মাংস, যারা মাংস খেতে পারে না তাদের জন্য ডায়েট। এখানে একটা বা দুইটা অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড ছাড়া সকল অ্যামাইনো অ্যাসিড ডায়েটে আছে। মানুষের জীবনের জন্য প্রায় 20 ধরনের এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড দরকার। এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড কয়টা দরকার? 20। এই ডালের ভিতরে একটা বা দুইটা লাইসিন প্রদানে আরেকটা নাই, দুইটা ছাড়া বাকি 17 থেকে 18টা অ্যামাইনো অ্যাসিড ডালের ভিতরে আছে। এই জন্য ডালকে বলা হয়েছে গরিবের মাংস। কেউ যদি মাংস খেতে না পারে, ডাল খাইলে ওই মাংসের চাইতে একটু কম গুণ পাবে, কিন্তু প্রায় কাছাকাছি গুণ পাবে। গরিবের মাংস বলা। আপনি আলু খাবেন, গোলালু আছে, গোলালু কেন খান? গোলালু আর ভাত খাওয়ার মধ্যে ভাই কোনো পার্থক্য নেই। আমরা একসময় কৃষি বিভাগ বলছিলাম না, ভাতের উপর চাপ কমান, বেশি করে কি খান? আলু খান। বেশি করে আলু খান। এখন ভাতের পরিবর্তে যে আপনি দুইটা আলু খাইতে পারেন, আলু খাই থাকতে পারেন, মানে ভাতও যা আলুও তাই, দুইটাই কার্বোহাইড্রেট। কিন্তু আলুর ভিতরে আরেকটা গুণ আছে, আলুর ভিতরে কিন্তু ভিটামিন সি আছে। আলুর ভিতরে কি আছে? ভিটামিন সি আছে। কিন্তু ফরমেশনটা ভিন্ন। আমরা যখন পাক করে খাই তখন একরকম করে খাই, যখন ভর্তা করে খাই তখন কিন্তু আরেক ফরম্যাটে খাই। দেখলেন আলুর ভর্তা পাক কি একই ফরম্যাটে হয়? ভর্তা যখন করে তখন আপনারা কি করেন? বয়রা বলেন আগে সিদ্ধ করে নেয়, পানিতে কি করে সিদ্ধ করে, তারপরে আমরা চলে যাই, ঠিক আছে না? আবার যখন পাক করে আলু কিন্তু ওইটি আছে, আগে কাইটে আছে আমরা চলে তারপরে ধীরে ধীরে ফর্ম পেয়েছে ভিন্ন জিনিস, কিন্তু স্বাদেও কিন্তু ভিন্ন। আপনি যেটা সিদ্ধ করে চুলাই খাইছেন, ভর্তা করে খাইছেন, এটা যেরকম টেস্ট হবে, আপনি যদি চামড়া চুলেই খান, চামড়া চুলেই খান, ওই টেস্ট আপনি পাবেন, ওই কালারও হবে না। আলু যখন আপনি সিদ্ধ করেন তখন উপরে যখন চামড়া চড়ান তখন দেখুন তখন একটা হলুদাভ ভাব আছে, হলুদাভ ভাব আছে, এটাই হলো ভিটামিন সি। ওটি হলো কি? ভিটামিন সি, অ্যাসকর্বিক অ্যাসিডের একটা ফর্ম ভিটামিন সি। ভিটামিন সিটা হলো কি? যদি চামড়া থাকে, চামড়া ভেদ করে বের হতে পারে না। তো চামড়া ছিল তো, চামড়া ছিল তো। আর যখন আপনি পাক করে খান, যখন চুলাই খান, চামড়া তো থাকে না, ফলে ভিটামিন সি উড়ে চলে যায়। ভিটামিন সি কিন্তু উদয় পদার্থ, ফলে ভোলাটাইল সাবস্টেন্স উড়ে চলে যায়। এখন আমাদের ফরম্যাটে আমরা বলতে চাই না যে আপনি যেটা চুলাই খাইছেন সেটা অসলা খান, এটা বলতে চাই না। তাহলে কি হইতে পারে? স্বামী স্ত্রীর ঘরে ঝগড়া থেকে চুলে হইতে পারে, মারপিট হইতে পারে, ঠিক আছে না? আমরা শুধু কি করতে চাই? আপনাদের পুষ্টিটা দেখাই দিতে চাই। ডিসিশন তো আপনার, ডিসিশন ইজ ইউরস। আপনারা সিদ্ধান্ত নেবেন। এই সিদ্ধান্ত আমাদের না, ভালো মন্দটা বলার কথা না। ও যেটা বলবে ভালো মন্দ কথা, এটা খাইলে এটা পাবে, আমি বলবো এটা খাইলে এই জিনিসটা পাবেন। আমি তো আপনাকে এটা নিষেধ করতে পারবো না বা ইনহ্যান্সও করতে পারবো না, আপনি করতেই হবে। বলে আমি যদি বলি করতে হবে, মানবেন না? মানতে পারবেন। আমার কথা হলো আপনাদের জানান। এই যে চিনির কথা, চিনি এগুলো হোয়াইট পয়জন বলা হয়, সাদা বিষ। যত কম খাবেন, 40 উপরে যারা লোক আছেন তারা চিনি না খাইলে পারে। চিনি না খাইলে কি মানুষ মারা যায়? আপনাদের কি মনে হয়? মারা যায়? চিনি না খাইলে মানুষের সুস্থ থাকে। আপনি বলতে পারেন দেহেতে চিনির দরকার, হাই চিনির দরকার আছে। আপনি যাই খাবেন, এটার আলটিমেট প্রোডাক্ট হলো গ্লুকোজ। আপনি যাই খাবেন তার সর্বশেষ প্রোডাক্ট পুষ্টিটা কি? গ্লুকোজ। যে গ্লুকোজ বার হয়ে আপনাকে শক্তি দেবে। এই গ্লুকোজও কিন্তু রক্তের ভিতরে জ্বলে, জ্বলে আপনাকে শক্তি দেয়। সেই শক্তির ফলে আপনি কি করেন? চলাফেরা করেন। আলটিমেট প্রোডাক্ট যদি সবই গ্লুকোজই হয়, আলগা গ্লুকোজ তো হওয়ার দরকার নেই। আলগা গ্লুকোজ তো গ্লুকোজ ছাড়িয়ে দেওয়া শরীর নষ্ট হয়ে যাবে, শরীর কে যাবে? নষ্ট হয়ে যাবে। এখন এটা আমরা বলতেছি, আর খাইবেন কি খাবেন না? ডায়াবেটিসের রোগী কয় ডাক্তার সাহেব কয় কি জানেন? ডায়াবেটিসের রোগী চিনি খাওয়া যায় না, কিন্তু ডায়াবেটিসের রোগীর কিন্তু চিনির প্রতি আকর্ষণ বেশি। মিষ্টি দেখলে দুইটা খাওয়াছে, মিষ্টি দেখলে কটা খাওয়াছে? ডায়াবেটিসের রোগী ডাক্তারের কাছে গেছে, ডাক্তার সাহেব বলছে যে আপনার ডায়াবেটিস তো খুব বেশি, আপনি কি 2 বেলা রুটি খাইতে হবে। কয় বেলা? 2 বেলা রুটি খাই। কয় ডাক্তার সাহেব রুটি খাইতে আপত্তি নাই, বাট আপনি বলেন ভাতের আগে খাবো না ভাতের পরে। তার মানে কি আমরা বাঙালি এত ভাতের প্রতি আসক্তি আমাদের আছে, তার মানে যাই কিছু বলেন ভাতটা লাগবে। ডাক্তারদের বলছে ভাত ছাড়া ভাতদেরকে খাইতে এটাও না। এখন ভাত এবং রুটি যেটা খান, এটারও সায়েন্সের ব্যাখ্যা আছে।
এই দুটোর মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নেই। আপনি ভাতটা যদি পরিমিত পরিমাণ খেতে পারেন তাহলে রুটি না খাইলেও চলবে। কিন্তু যারা ডায়াবেটিস রোগীদের কি ক্ষুধা বেশি, আমি নিজেও ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস রোগীদের কি ক্ষুধা বেশি, যদি ভালো মন্দ কিছু হয় তাহলে এমনিতে ভাত বেশি খাই, বাট রুটি যদি খাই তাহলে বলা আছে 2 পিস, যতই টেস্ট হোক যত কিছুতেই খাই কিন্তু রুটি কয়টা, রুটি দিলে বউ তো বেশি রুটি দিলে আমি করে না এর উপরে তোমার পড়া। ডাক্তার কি বলছে যে পার্থক্যটা হলো ভাত খাইলে ভাতের যে গ্লুকোজটা সেটা র্যাপিডলি কি হয়, র্যাপিডলি আপনার ভেঙে যায়, র্যাপিডলি ভেঙে যে র্যাপিডলি হয় এই জন্য আপনার প্রস্রাব বেশি হয়ে যায়, সুগার বেশি সেক্রেশন হয়। আর রুটিতে কি হয়, রুটিতে গ্লুকোজটা স্লোলি রিলিজ হয়, রুটিতেও কিন্তু গ্লুকোজই বের হয় কিন্তু আস্তে আস্তে। এই জন্যই আপনি বুঝতে পারেন না, মানে ভাতের সাথে রুটি খাইলে আপনি একটু ফিট থাকতে পারেন, দুটোর পার্থক্য এটাই। কিন্তু এখন আবার ডাক্তাররা বলতেছে ভাত রুটি একই জিনিস, পরিমাণ একটু কমাই না, মানে পরিমাণটা তো কমাই না, যদি মাংসের তরকারি হয় হ্যাঁ আর যদি কই মাছ আর কি বলে সসনা দিয়ে ঝোল হয় তাহলে বেশি ভাত খেতে পারে, এই জন্য সমস্যা। এই জন্য আমরা রুটি পেতে পারি। আর রুটি যে খাই রুটিতে এখন গরিবের খাবার নেই, ধনী খাবার হয়ে গেছে, তাই না? রুটি দাম তো স্যার এসে বেশি, খুব কষ্ট হয়। যাই হোক আমরা যদি বলছি যে জিনিসগুলো আছে ভাই, আপনি শিক্ষিত মানুষ, আপনি সমাজের প্রতি একটা দায়বদ্ধতা আছে। আমরা আসলে এই যে কথাটা এই 3 দিনের মাধ্যমে এই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই, আপনি সমাজের একটা পার্ট, আপনি কি ইউ আর দ্য পার্ট অফ দ্য সোসাইটি, আপনি সমাজের একটা পার্ট। আমার যে দায়িত্বটা আছে সেই দায়িত্বটা আমরা কি করতে চাই, আপনাদেরকে কাছে হ্যান্ড ওভার করতে চাই যে ভাই আমাদের পাশাপাশি আপনারাও এই অবহেলিত মানুষের কি করতে দায়িত্ব, এই কথাগুলি তাদের কাছে করতে হবে। এই জন্যই কিন্তু আপনাদের ডাকা, অন্য কোনো উদ্দেশ্য আমাদের নাই। আপনি এই কথাটা আপনার শিক্ষকের কাছে বলবেন, আপনার কি বলে আপনার প্রতিবেশীর কাছে বলবেন, আপনার স্টুডেন্টদের কাছে বলবেন, আপনি অভিভাবকদের কাছে বলবেন। এইভাবে যদি আমরা সবাই নিতে পারি তাহলে হয়তো আমরা টার্গেট গ্রুপের কাছাকাছি কি করতে হবে, বুঝতে পারবো। সবাই মিলেই কি করতে হবে, দায়িত্ব নিতে হবে। যদি আমরা যেমন আমাদের কাছে আমাদের সমাজে একটু ধারণা প্রচলিত আছে এটা গার্ডেনের কাম, এটা গার্ডেনের কাম, হ্যাঁ রাস্তা আছে না, এটা এলজিডির কাম, রাস্তা কার কাম, এলজিডির কাম। এলজিডির কাম আমরা করে দিলে এলজিডি রক্ষা করবে আপনি, রক্ষা করবে সেই, রক্ষার দায়িত্ব কি আপনার নাই? কার টাকায় হয়েছে, কার টাকায় এই রাস্তাটা হয়েছে, আমার আপনার সবার জনগণের টাকায় হয়েছে, ওখানে তো আপনার টাকা আছে। আপনার যে টাকাটা আছে এই টাকাটার যে মায়াটা, সেই মায়াটা রাস্তায় সকলের রাস্তাটা ভালো থাকে, কিন্তু সেই মায়াটা আমাদের নাই। তাহলে কার টাকা? সরকারের টাকা, সরকারের টাকা ধরে আমি না, হ্যাঁ সরকারের টাকা, সরকার টাকা বেটা আমার আপনার কাছ থেকে নিব। আমি একটা সিস্টেম পেয়ে একদিন পড়ছিলাম, সুইজারল্যান্ডের নাম শুনতে লাগবে, সুইজারল্যান্ডের ডেভেলপমেন্ট কাউন্টি সিস্টেম, যেমন ইউনিয়ন পরিষদ আছে না আমাদের, ওদের একটা কাউন্টি আছে। এই কাউন্টিতে যতগুলো ডেভেলপমেন্ট হয় তার 50% দিবে গভর্নমেন্ট আর 50% দিবে পিপলস, জনগণটা, যারা সেবা গ্রাহক, সেবা গ্রহীতা, তার মানে জনগণ। ওই এলাকায় যদি 500 ওদের তো লোক সংখ্যা কম, একটা কাউন্টিতে হয়তো 1000 লোক আছে, যদি সেখানে $1 মিলিয়ন ব্যয় হয় তাহলে সরকার দিচ্ছে $500 মিলিয়ন, আর জনগণ দিচ্ছে কত? 500 মিলিয়ন। এখন এই যে সিদ্ধান্তটা সবাই মিলে সরকার এবং জনগণ দুই পার্ট মিলে ডিসিশন নেয় যে কোন কাজটা আমার আগে করা উচিত, কোন কাজটা আগে করা উচিত এবং কি দিয়ে করব। যারা করবে তাদের পাশাপাশি জনগণ পাহারা দেবে, কারণ জনগণকে বলা আছে তোমার কাজটা বুঝানোর দায়িত্ব তোমার। ঠিক আছে, আমাদের দেশে সেই থিম নিয়ে কিন্তু কাজ করা হয়েছে, আমাদের দেশে থিম নিয়ে কাজ করা হয়েছে, কিন্তু কাজ আমরা করতে পারি না। বিআরডি চেষ্টা করছি, এখন একটা প্রকল্প আছে, জায়গার একটা প্রজেক্ট এখন আছে, একটা প্রজেক্ট আছে কি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হয়েছে, একটা রাস্তার কথা বললো যে 1 কোটি টাকা লাগে, জায়গা বলে যে আমি আপনাকে 50 লাখ টাকা দেবো। কত টাকা? 50 লাখ টাকা আমি আপনাকে, বাকি 50 লাখ টাকা আপনি যোগ করেন। চেয়ারম্যান সাহেবকে আপনি 50 টাকা আগে দেন, আপনি 50 টাকা আগে দেন, আগে নিয়ে যাই নাই ভেই করুন। সরকারের পার্টি পাইলো না পাইলো এই 50 লাখ তেরে বেড়ে খিচুড়ি করে সেই খিচুড়িটা খাওয়া যায়। বুঝতে পারছেন? এই যে চিত্রটা আমাদের দেশে কিন্তু এই থিমটা কাজ করার চেষ্টা করা হচ্ছে, বাট আমরা রেসপন্স পাচ্ছি না। সবাই খালি আপনি জেনে দেবেন সেটা আগে দেন, আপনি জেনে দেবেন সেটা আগে দেন। বুঝতে পারছেন? এই যে কথা আছে না যে 2 কেজি মাছ খাও দিবে কত কি, খাও দিবে 250 গ্রাম, তো চিন্তা করে 250 গ্রাম আমার তো একবার আগে তো মাছই নেব না,
মাছ 2 কেজি ফেলা দিয়ে ফাউ নিয়ে যাওয়া শুরু করছে। এই ফাউ নিয়ে তো ফাউই দিছ, এটা তো দেয়া লাগে না। আমার এটা সেই বড় বড় ফাউ নিল। জি জি জি। তাই না? আচ্ছা আমি আপনাদের একটা অনুরোধ করে শেষ করব, আর কথা বলবো না, কারণ আপনারা সুশীল সমাজের প্রতিনিধিত্ব করেন। কাজে আমরা বলবো যে মেসেজটা দেওয়া হচ্ছে সেই মেসেজটা ভাই আপনি আপনার চতুর্পাশে ছড়াই দেবেন। ফুড হ্যাবিটে কিছু চেঞ্জ আনার চেষ্টা করবেন, একটু ভূমিকা রাখার চেষ্টা করেন। আমরা যেখানে যাওয়ার কথা সেই করে আমরা বুঝতে পারবো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।